সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আমাদের আজকের অতিথি। সোহরাব ভাই, স্বাগত। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে উৎপাদন ব্যয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে বন্ধ হচ্ছে কারখানা। 34,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। এক সভায় 9 প্রকল্প অনুমোদন। আমার দেশ পদ্মা ব্যারেজের স্বপ্ন পূরণ হচ্ছে। হামে শিশুদের মৃত্যু বাড়ছে 6 কারণে। মানবজীবী অন্তকারী বিশ্বকাপ সম্প্রচার। ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু আলোচনার টেবিলে, চীন সফরে ট্রাম্প। দেশ রূপান্তর, ডার্ক ওয়েবে মাদক নেটওয়ার্ক, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল। জায়জায় দিন আলোর মুখ দেখছে পদ্মা ব্যারাজ। চায়নায় ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচার সম্বর্ধনা। খবরের কাগজ, হাম উপসর্গ, 50,000 ছাড়ালো আক্রান্ত। পদ্মা ব্যারাজ প্রকল্প অবশেষে অনুমোদন। করতোয়া পদ্মা ব্যারাজ পেল চূড়ান্ত অনুমোদন। লেবাননে ড্রোন হামলায় আরও 2 বাংলাদেশি নিহত। খুবই খারাপ অবস্থা। আজকে দিনের খবর হচ্ছে যে পদ্মা ব্যারাজ নিয়ে একটা একনেকের সবাই এই প্রকল্পটা অনুমোদন পেয়েছে। এতে 34,000 কোটি টাকা খরচ হবে। না, ধন্যবাদ মতি ভাই। জি, 34,000 কোটি টাকা খরচ হবে সেটি বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এটি করা সম্ভব হবে কিনা। কারণ পদ্মা ব্যারেজের লক্ষ্য থাকবে তো পানি আটকানো শুকনো মৌসুমে, যাতে আমাদের সেচ এবং অন্যান্য সুবিধা পায়। এখন এই পানিটা আসবে তো উজান থেকে। সেই পানিটা কোথায় আটকাবে, কোথায় বাঁধটি হবে, নিশ্চয়ই এটা যাচাই বাছাই করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে এটি নেওয়ার মানে কতটা যৌক্তিক হয়েছে, এই প্রশ্নটা আসবে। আওয়ামী লীগ সরকারও কিন্তু এই পদ্মা ব্যারেজ সিদ্ধান্ত নিয়েছিল, একনাকে পাশ হয়েছিল, সব কিছু চূড়ান্ত হয়েছিল। পরবর্তীকালে ভারতের সাথে আলোচনায় কোনো গ্রিন সিগন্যাল পায়নি। মানে ভারতের আপত্তি করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের, যে তারা মনে করে পদ্মা বাঁধ হলে পশ্চিমবঙ্গের সমস্যা হবে। এখন এটি আমি মানে এটা আমাদের ধারণা যে আলোচনা করে এরকম একটা সিদ্ধান্ত। একই সঙ্গে তিস্তার ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের সাথে আমাদের শিক্ষা বিনিময় চুক্তি, নিরাপত্তা তথ্য বিনিময় চুক্তি ইত্যাদি হচ্ছে। এক ধরনের আমাদের পররাষ্ট্র নীতি আওয়ামী লীগ আমলে একদিকে যেমন হেলেছিল, এখন আবার অন্যদিকে এর বিপরীত দিকে হেলে না যায়। একটা ভারসাম্য রক্ষা করেই চলতে হবে, যেটি বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং পররাষ্ট্রমন্ত্রীও বলেছে। এটা বিচারের বিষয়। আর হচ্ছে এবারে তো সামনে বাজেট রেখে এই অনুমোদনটা হলো প্রকল্প, এত এই টাকা কোত্থেকে আসবে? মানে এটি কি এখনই নেওয়া জরুরি ছিল, না পরবর্তী বাজেটে বা ভবিষ্যতে? আরেকটা হতে পারে, একনিকে হলেই তো আর এটি এখনই কার্যক্রম শুরু হচ্ছে না বা টাকাটা লাগছে না। এখন এক্ষেত্রে টাকাটি কি আমাদের নিজস্ব অর্থায়নে হবে? এটা কিছুই বলা হয়নি। না বিশ্বব্যাংক বা অন্যান্য কোনো আন্তর্জাতিক সংস্থা সহায়তা করবে? তবে এ ধরনের বড় প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়। পদ্মা সেতুতেও নেওয়ার উদ্যোগ ছিল, চেষ্টা ছিল, এবং এটা অনুমোদনও হয়েছিল। পরবর্তীকালে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক সরে আসে। তা আমি মনে করি যেখানে প্রতিবেশী দেশের সাথে আলোচনা যেমন জরুরি, কারা অর্থটা দেবে এবং সেটা আমাদের কতটা উপকারে লাগবে, এর যাচাই বাছাইটা আরও করা উচিত। এবং বিশেষজ্ঞ পর্যায়ে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। মানে যারা পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, এবং আপনি বলতে যাচ্ছেন কারিগরি দিকটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, কারিগরি দিকটা আগেও আওয়ামী লীগ সরকারের সময় যখন সিদ্ধান্ত হয়েছিল, তখনও বিশেষজ্ঞদের নিয়ে কথা আলোচনা হয়েছিল এবং তাদের মতামত নিয়েই করা হয়েছিল। এবারেও হয়তো হবে, কিন্তু সময়টা, সরকার মাত্র আসলো, এসেই কিন্তু বেশ অনেকগুলো সংকটে পড়েছে, অনেকগুলো ঝুঁকিতে পড়েছে। প্রথমে জ্বালানি সংকট, দ্বিতীয় হচ্ছে যে আজকে ইত্তেফাকের খবর আপনি শিরোনাম পড়লেন যে জ্বালানির দাম বাড়ার কারণে শিল্প কারখানার ব্যয়
উৎপাদন ব্যয় বেড়ে অনেকে যাচ্ছে বন্ধ, এবং অনেক অনেক কারখানা কারখানা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু অনেক কারখানা বন্ধ হয়েছিল, কোনোটা রাজনৈতিক সিদ্ধান্তে, কোনোটা সরকারের সিদ্ধান্তহীনতার কারণে, এবং সেগুলো চালু করা যায়নি। বর্তমান সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় যে কলকারখানা বন্ধ আছে সেই বন্ধ কারখানাগুলো চালু করবে। এখন এটি সরকার চালু করে সরকার চালাবে, সরকার চালালে কিন্তু ভরসা কম। এর আগেও এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে, তার আগে সবাই বিএনপি সরকার ফেল আমলে। করেছে এটা। হ্যাঁ, এই প্রজেক্ট এটা ফেল করেছে, মারাত্মকভাবে ফেল করেছে, ভুল সিদ্ধান্ত হবে, ভুল সিদ্ধান্ত হবে। তো এটাও দেখার বিষয়, বরং যদি এটি বেসরকারি খাতে ছেড়ে দিয়ে বা তারা চালু করে যদি, এবং সেখানে সরকারের সাথে তাদের যে চুক্তি হবে চুক্তির ভিত্তিতে। কারণ ঠিক এই কলকারখানাগুলো বন্ধ থাকায় শ্রমিকরা বেকার এবং তাদের কোনো কাজ নেই। এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কিন্তু কর্মসংস্থান। সেটা কোত্থেকে আসবে, আর সেটি আগামী বাজেটে আমরা দেখতে চাই যে কর্মসংস্থানের উপর যাতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। বাজেট তো একটা বড় ধরনের বাজেট, এবং বাজেটের যে চাপ আসবে এটা তো এখনই যেভাবে একটু আগেই শুনছিলাম যে মোটর সাইকেল যারা চালান তাদের উপর একটা ট্যাক্স বসানো হচ্ছে। না, এটি হচ্ছে গরিবের উপর যাতে ট্যাক্স বেশি বাড়ানো হয় আর ধনীদের ছাড় দেওয়া হয়, এবং বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী তো ইতিমধ্যে সরকারের কাছে দেন দরবার করেছে তাদের কর্পোরেট শুল্ক যাতে কমানো হয়। এখন এটার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। আর সরকার দেশীয় বা বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে কতদিন চলবে? এমনি বাংলাদেশ ঋণের ভারে জর্জরিত। সেই ঋণ আরও যদি বাড়ানো হয় সেটাও একটা বড় সমস্যা তৈরি হবে। সবটা মিলে সরকারকে একেবারে কি বলা যায়, এটাকে মানে সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটার মতো অবস্থা, বিপজ্জনক পরিস্থিতি। এর মধ্যে যেটা বললাম, যাই হোক, এর মধ্যে চাঁদাবাজির খবর যেটা আসছে, মানে ভয়াবহ চাঁদাবাজি, বিশেষ করে পশু গাড়ি, যে সমস্ত পশুবাহী গাড়ি, ওই সমস্ত ঘিরে চাঁদাবাজিটা ব্যাপক হচ্ছে, এবং এটা সারা দেশেই হচ্ছে। না, এইখানে তো সরকারের একটা শক্ত ভূমিকা নেওয়া উচিত ছিল আগে থেকেই। স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, সমস্ত বাহিনীকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে, সমস্ত প্রশাসন এবং বাহিনীকে। না হলে কিন্তু ওই যে বিচ্ছিন্নভাবে কোথাও ধরপাকড় হলো, কোথাও অপরাধীদের ধরা হলো, চাঁদাবাজদের, আর কোথাও ছাড় দেওয়া হলো, তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনও সময় আছে, কারণ ঈদ হতে আরও 10-12 দিন বাকি। সুতরাং এটা যাতে দ্রুত করা যায়, কারণ গরুর হাট তো শুরু হয়ে গেছে বা হতে যাচ্ছে। ইজারা নিয়েও কিন্তু অনেক অভিযোগ আছে যে ইজারা কে পেয়েছে, কত টাকা পেয়েছে, কম, যেহেতু এটা এক ধরনের, সব ক্ষেত্রেই তো বাংলাদেশের সিন্ডিকেট, এই রাজনৈতিক সিন্ডিকেট কোরবানির হাটে। তো এখানে বিএনপির সমর্থক বা তাদের অনুগ্রহভাজন ব্যবসায়ীরাই যদি এই এককভাবে এটা করে, তাহলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হবে, আবার অন্যেরাও বঞ্চিত হবে। আমার মনে হচ্ছে যে এক্ষেত্রেও দল আর সরকার যে আলাদা, এটি সরকারকে কিন্তু প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তার কাজে প্রমাণ করতে হবে। আলাদা তো করা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না তো আমরা, আলাদা অবস্থান তো নেই। কোনটা? এই দল এবং সরকার আলাদা, এটা তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দল তো আমরা দেখি যে কোথাও অঘটন ঘটলেই দল দেখি, এর বাইরে তো দল দেখি না। দলের কর্মতৎপরতা নয়, সাংগঠনিক যে কার্যক্রম সেটা নেই। এতদিন বলা হয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা 24 পর্যন্ত একটা, তো এটা যৌক্তিক কারণ ছিল যে বৈরী পরিবেশে বিভিন্ন পর্যায়ে সম্মেলন করা যায়নি বিএনপির। কিন্তু এখন তো বৈরী পরিবেশ না, এমনকি অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে সাংগঠনিকভাবে তো খুব বিএনপি যে সংগঠন গুছিয়েছে, দল গুছিয়েছে, এটার প্রমাণ নেই। অতি সম্প্রতি যে ছাত্র দলের নগর কমিটি হলো, এই নগর কমিটি নিয়েও কিন্তু গোলমাল হয়েছে এবং বিক্ষোভ হয়েছে। এতে সরকার একটা বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে আসা উচিত যে
তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে কেন্দ্র পর্যন্ত কাউন্সিলরদের ভোটে, সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সেটি কে নির্বাচিত হলো বা না হলো, কে প্রার্থী হলো না হলো, এটি তাদের দেখার বিষয় নয়। এই গণতন্ত্র তো শুধু খালি বাইরে গণতন্ত্র বললে তো হবে না, নিজের এটা ঘরে অনুশীলন করতে হবে, নিজের ঘরে করতে হবে, অনুশীলন করতে হবে, এবং প্রতিটি পর্যায়ে। কারণ নির্বাচিত প্রতিনিধি হলে, মানে এই কাউন্সিলরদের মধ্যে নির্বাচিত হলে তাকে কিন্তু কারো উপর কারো দিকে তাকাতে হবে না, উপরের নেতৃত্বের দিকে তাকাতে হবে না, তার কৃপার উপর তাকে থাকতে হবে না। সুতরাং এটি মনে করি বিএনপি একটা দৃষ্টান্ত স্থাপন করুক। বিরোধী দলে থাকতে কিন্তু তারা অনেক জায়গায় সরাসরি নির্বাচন করেছে, তো সেই দৃষ্টান্ত অনুসরণ করে প্রতিটি, মানে বর্তমান প্রধানমন্ত্রী সম্ভবত উনি মানে বিরোধী দল থাকা অবস্থায় 2000 ওই সময়টাতে 2001-06 ওই সময়টাতে বগুড়া দিয়েই শুরু করেছিলেন। না, তারপর এমনকি আওয়ামী লীগের এই যে বৈরীর সময়ও কিন্তু অনেক জায়গায় স্থানীয় পর্যায়ে, জেলা বা উপজেলা পর্যায়ে যে অনেক ইউনিটের যে কাউন্সিল হয়েছে, এবং সেখানে কাউন্সিলরদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত হয়েছে, এবং বিএনপির নেতারা এটা বলেছেন যে আমরা তো এটা করে দেখিয়েছি। তো এটা এখন তারা ক্ষমতায়, এখন তার সর্বক্ষেত্রেই করা উচিত, সব ক্ষেত্রেই করা উচিত। না হলে কিন্তু মানুষের মধ্যে এই বার্তা যাবে যে আসলে গণতন্ত্র হলো বাইরের লেবাস, ভিতরে কোনো গণতন্ত্র নেই। এই সে পরিস্থিতি তো আমাদের রাজনৈতিক সংস্কৃতির এই যে দুর্বলতা এবং একক নেতৃত্ব, একক না, আর কত বছর যাবে এইভাবে? যাওয়া উচিত না। 55 বছর তো গেল, তাহলে তা কোনো রাজনীতিতে পরিবর্তন হয়েছে? এমনকি 24-এর গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন না, দেখি না। একদম না। সেই একক, সেই কর্তৃত্ববাদী আচরণ, সেই কাকে পছন্দ করে কাকে অপছন্দ করে, দলের ভিতরে গোলমাল, এবং যেটি দুর্ভাগ্যজনক যে বিএনপির অনেক স্থানীয় পর্যায়ের নেতা কর্মী কিন্তু এই অন্তর্দ্বন্দ্বে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। এই যে পরিস্থিতি, তখন আজকে অন্য একটা বিদেশি খবর দিই, তারপর আবার দেশে ফিরে আসি। আপনি জানেন যে চীন সফরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার টেবিলে হচ্ছে ইরান যুদ্ধ আর অর্থনৈতিক পরিস্থিতি তো আছেই, তাইওয়ান বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। তো এই ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এটাই মনে হলো যে বিশ্বে এখন চীনই হচ্ছে, মানে চীনই শক্তিধর চীনই এখন বিশ্ব নেতৃত্বে আছে চীন। রাশিয়ারও একটা শক্ত অবস্থান আছে, কিন্তু ইউক্রেন নিয়ে রাশিয়া বেশ বিপদে, এবং বাংলাদেশের যারা ভাগ্যের সন্ধানে রাশিয়া গেছে তারাও সেখানে লাশ হয়ে ফিরে আসছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। যখন এবং ডোনাল্ড ট্রাম্প কখন চীনে সফর করলেন? যখন ইরান ট্রাম্পের যে পরামর্শ বা তার যে প্রস্তাব নাকচ করে দিয়েছে, ট্রাম্পও ইরানের প্রস্তাব নাকচ করে দিয়েছে, কিন্তু হামলা করার বা পদক্ষেপ নেওয়ার সাহস কিন্তু পায়নি। বাট এখনো শেষ হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, কিন্তু আগে যেমন ছিল যে 24 ঘন্টার মধ্যে উড়িয়ে দেবে, সভ্যতা ধ্বংস করে দেবে, সেই অবস্থান কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের নেই। আর চীনে যখন তিনি আসছেন, চীনকে তো আর হুমকি দিতে আসতে পারবেন না, যেটা তিনি কিউবাকে দেন বা অন্য দেশকে, ইউরোপীয় রাষ্ট্রনেতারও দেন, চীনকে সেটা দিতে পারবেন না। বরং বাণিজ্যের ক্ষেত্রে দর কষাকষি করে চীনই অনেক ক্ষেত্রে সুবিধা নেবে। আর একটা ব্যাপারেই হতে পারে যে তাইওয়ানের ব্যাপারে চীন হয়তো যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করছে, সামরিক সহযোগিতা, সে ব্যাপারে হয়তো বর্তমান যেভাবে মৌন আছে, নীরব আছে, সেই নীরব থাকবে। আর ইরানের ব্যাপারে একটা সমাধান এটাও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তার মুখ রক্ষার জন্য চীনে আসছেন, যে ইরানের ব্যাপারে তিনি দেখাবেন যে আমি পরাজিত হইনি। তৃতীয় পক্ষ যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব ইরানও মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি। সেটা হতে পারে হয়তো বা। আপনি ওদিকে জানেন যে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় এখনো 6 আর 2 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশে। মানে এটা তো, এবং সব মিলেই তো অনেকে মারা গেছেন, সাংবাদিক মারা গেছেন, মানে একটা যুদ্ধবিরতি চলছে। এবং লেবাননের যুদ্ধবিরতিটা করছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং লেবানন সরকার, কিন্তু ইসরায়েল সেখানে মানছে না, হামলা অব্যাহত রাখছে, বোমা বর্ষণ করছে। এই যে অবস্থা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পেরও কর্তৃত্ব নেই সেখানে।
ট্রাম্প এমন এক জায়গায় গিয়েছে, ইসরায়েলকে এমন আশকারা দিয়েছে, সেখানে তার কথাও এখন তারা শুনছে না। এখন এই রাষ্ট্রকে টেনে ধরবে, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলকে নিবৃত্ত করতে। আর যদি সত্যি সত্যি তারা শান্তি চায়, তাহলে তো অবশ্যই যুদ্ধবিরতি সেখানেও কার্যকর হতে হবে। ইরানের যে 3 দফা সর্বশেষ, সেখানেও কিন্তু এটা বলা হয়েছে যে যুদ্ধবিরতি শুধু ইরান ভূখণ্ডে বা ইরান সাগরে হলে হবে না, ইরান উপকূলে হলে হবে না, যুদ্ধবিরতি লেবাননেও কার্যকর হতে হবে। এখন সেটা হয় কিনা দেখি। আর এই যে অচল অবস্থা, আপনি দেখেন যে যেদিন খবর আসে যে একটা সমঝোতা হতে পারে, তেলের দাম কমে যায়। আর যেদিন খবর আসে যে সমঝোতা হয়নি, তেলের দাম হু হু করে বেড়ে যায়। এবং সেটা হচ্ছে প্রতিটি আমাদের উপরও সে চাপটা পড়ে। আর বাংলাদেশ তো জাহাজ আটকে আছে, জাহাজ আসতে পারছে না। এখন অন্য যে সূত্র, আমাদের অন্য যে উৎসগুলো, সেখান থেকে জ্বালানি আনতেছে, এটি কতদিন পারবে? সুতরাং এটা চীনের জন্য একটা বড় বিপদ। যে আজকে ডোনাল্ড ট্রাম্পকে চীনের ব্যাপারে কিন্তু এই ছাড় দিতেই হবে যে ইরান থেকে তারা যে জ্বালানি আনে, কারণ ইরানই হচ্ছে চীনের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ জ্বালানির ক্ষেত্রে। তো চীন সফরে চীন তো এই সুবিধা নিতে চাইবেই, এবং সেক্ষেত্রে হয়তো তার বিনিময়ে বাণিজ্য ক্ষেত্রে কিছু সুবিধা দিতে পারে। কিন্তু ইরান, আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরে ইরান সংকটের একটা সমাধান হবে। আমরা আশা করতে চাই। এবার আছে বিশ্বকাপ ফুটবলের খবর। সর্বশেষ যে খবর যে সেটাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষরা বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন না এখন পর্যন্ত, কারণ আমরা রাইটস কিনতে পারি নাই। এতে কোটি কোটি ফুটবল ভক্ত হতাশ এবং বিরক্ত। না, এটা তো স্বাভাবিক। কোটি কোটি কেন, বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে, প্রতিটি নাগরিক, অল্প এমনকি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাতে এই বিশ্বকাপ 4 বছর পর তারা এই বিশ্বকাপের অপেক্ষায় থাকে। এবং এরকম ঘটনা কিন্তু আগে ঘটে। এত উন্মাদনাও তো কোনো দিন হয় না বাংলাদেশে যেভাবে ফুটবলের উন্মাদনা। সব সময়। আর রাইটস কিনে নিয়ে আগে মানে ওই রকম নিউজ পেপারে আসে নাই, ভেতরে হয়তো ভিতরে চিঠি চালাচালি বা দর কষাকষি হয়েছে। এখন এটি বাংলাদেশে আনতে হবে, এবং সরকার যারা এই দায়িত্বে, শুধু মন্ত্রী বা মন্ত্রণালয় না, এটি সামগ্রিকভাবে সরকার প্রধানকে এই উদ্যোগটা নিতে হবে। সরকার প্রধান নিজেও একজন ক্রীড়ামোদী মানুষ। আর সুতরাং বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপ খেলা দেখতে পারবে না, এটি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত দেখবে, অন্য দেশ দেখবে, সেটা কীভাবে দর কষাকষি করে কতটা কম তাদের যে চাহিদা, আমাদের যে সামর্থ্য, এটার আমরা চিঠি লিখছি বারবার যে বিনা পয়সায় দেখানোর জন্য। এটা এই যোগ নাই এখন আর প্লাস আগের বিশ্বকাপে তো আপনার 90 কোটি না 89 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। তো এখন বিটিভি কেন কিনে অন্যদের কাছে বিক্রি করে না? হ্যাঁ, সেটা হতে পারে, লোকসানের তো কোনো পথ নেই। এবং বাংলাদেশে এখন তো 30টারও বেশি টেলিভিশন চ্যানেল আছে। বিটিভি কিনে বা সরকারই কিনে, বিটিভি কেনা মানে তো সরকার কেনা। সরকার এই সমস্ত টিভি চ্যানেলগুলোর সাথে বসুক যে আমাদের এত টাকা দিতে হবে, এটা সবাইকে ভাগ করে নিতে হবে। না, এটা তো সম্ভব, এটা অসম্ভব তো কিছু না। না, এটা তো করতে হবে। অথবা আমরা যদি কারো অনুদান পাই, কারো যদি অনুদানের কোনো সুযোগ নাই তো। সুযোগ নেই না, অনুদানের কি সুযোগ? এখন আপনি 100-150 কোটি টাকার ব্যাপার, এখন যেটা শুনতেছি 150 কোটি টাকা। তো এই 150 কোটি টাকা রাষ্ট্র ম্যানেজ না করতে পারলে, আর যেখানে 1 লক্ষ না, কোটি কোটি, মানে বহু কোটি, ধরেন 15 কোটি মানুষ, এই টাকা তো উঠে আসবে, তাই না? অবশ্যই যে টাকা বিনিয়োগ হবে, এটা তো উঠে আসবে। কারণ এই টিভি চ্যানেল, বেসরকারি টিভি চ্যানেল বা সরকারি টিভি মিলে যে এই 150 কোটি টাকা উঠানো কিন্তু তাদের পক্ষে অসম্ভব না। শুধু একটা পরিকল্পনা নিতে হবে, যৌথ সিদ্ধান্ত নিতে হবে, এবং যৌথভাবে। এটা এখন এই শেষ মুহূর্তে আসে কেন? আমরা আগে এটা চিন্তা করি। বাংলাদেশে তো সব, এটা তো ইউনূস সাহেবের সরকারের সময় এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা তো এই দিকে চিন্তাই করেন নাই। তারা তো সরকার সময় তো অনেক সিদ্ধান্ত নেওয়ার কথা, যেটা নেওয়া হয়নি। ওই যে হামের খবর দেখলাম, একটা আতঙ্ক, মানে এ তো পুরো, মানে এটা কিভাবে অমার্জনীয় কাজ, অপরাধ হয়েছে। জি,
যে মানে তখন ইউনিসেফের সাথে কি বলে দর কষাকষি করে যে আমরা টাকা দেবো কি দেবো না। Yeah. আরে আগে হামের টিকা আনতে হবে, তারপর ইউনিসেফকে টাকা দিতে হয় বা না দিতে হয়, তারা তো সার্ভিস নেয়। Yeah. অতীতেও দিয়ে আসছে এবং ওই টাকা বরাদ্দ ছিল, কিন্তু টাকা খরচ করেনি। রামের টিকে আনতেছে চায়নার থেকে, চায়না বোধহয় একটু মানে কম মূল্যে বা এমনি না, হয়তো ডোনেট সে তো দিয়েছে, যে পরিমাণ দিয়েছে সেটা তো সেটাই হবে না। এনাফ না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত, এটা তো খুবই স্পর্শকাতর না, সিদ্ধান্ত। কিন্তু ওই সরকারে এমন কোনো ব্যক্তি ছিলেন না, ওই স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যাকে দিয়েছে তিনি এই স্বাস্থ্যের লোক না, কিন্তু যাকে সরকার হিসেবে নেওয়া হয়েছিল লোক হইতে হবে তা তো না। তিনি তো তো উনি ইউনিসেফ জানিয়ে শুনে তাকে দিলেন কেন? না, এই প্রশ্ন তো উঠেছে। Yeah. এবং এখন তো সবাই, এখন তো শুধু স্বাস্থ্য উপদেষ্টা না, পুরো সরকারকেই দায়ী করেছে, এর মধ্যে রিট হয়েছে। তাই তো। তো এটা মানে এটা হলো যে যার উপর পুরো দেশের মানুষ ভরসা করেছিল যে একটা নতুন ধারায় নিয়ে যাবে বাংলাদেশকে, গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবে, সংস্কার করবে, তিনি এমন ধারাই দিয়েছেন, তিনি 3 দিন আগে এটা চুক্তি করে বসলেন। আপনি চিন্তা করতে পারেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, এরকম বৈষম্যমূলক, এরকম বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া চুক্তি অতীতে কখনো হয়নি। অন্য জায়গায় হয়তো কোনো টাকা পয়সা, কিন্তু এখানে তারা যে শর্তগুলো দিয়েছে তাতে তো হাত পা বেঁধে দেওয়া হয়েছে। তাই তো। একটা দেশ, বড় দেশ, অবশ্যই সেখানে দর কষাকষির প্রয়োজন ছিল, দর কষাকষি করার দরকার ছিল, কিন্তু সেটা করেনি। এখন আমরা তো উদ্বেগে আছি যে এই সরকার কতটা সেটা পাল্টাতে পারবে। হ্যাঁ। যদিও এই তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেছেন ডক্টর জাহিদুর রহমান যে আমরা এটা পর্যালোচনা করব। হ্যাঁ, পর্যালোচনা করে যেখানে আমাদের উদ্বেগের বিষয় সেটা জানানো। পুরো চুক্তিটাই তো উদ্বেগের বিষয়। না, বাতিল তো আর করতে পারবে না, সেটা তো বলছেন তিনি এটাও বলছেন বাতিল করতে পারবেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছে সেটা যদি সরকারের অবস্থান হয় সেটা কিন্তু আরও বিচলিত হওয়ার বিষয়। তিনি বলছেন যে আমরা যে শর্ত দিয়েছি এর চেয়ে বেশি শর্ত দিয়েছে ইন্দোনেশিয়া, এর চেয়ে বেশি শর্ত দিয়েছে অন্য দেশ। তাহলে অন্যদের যদি অধীনতামূলক চুক্তিতে রাজি হয় আমরাও হব। তাই তো। মানে আমরা কি তুগলকি কাণ্ড কারখানা দেখছি? এটা নির্বাচিত সরকার, এটা অন্তর্বর্তী সরকার না যে 1.5 বছর পর চলে গেলেন, কিন্তু এই সরকারকে কিন্তু এই আগামী প্রায় 5 বছরই, 5.5 বছরই কিন্তু তাকে এই মানে থাকতে হবে না, এই দায় বহন করতে হবে যদি দৃশ্যমান কোনো পরিবর্তন না করতে পারে। সম্ভাবনা কম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সৌরভ ভাই। দর্শক মূল্যে আজ রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।